আসসালামু আলাইকুম সবাইকে। উদ্ভাসনময় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত। আমাদের সাথে আজ আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকারকারী তাজওয়ার হাসনাত তোহা। তোহা, তোমার কাছেই তোমার সংক্ষিপ্ত পরিচয়টা জানতে চাইবো। আমি তাজওয়ার হাসান তোহা। আমার কলেজ ছিল নটরডেম কলেজ ঢাকা, এবং আমার স্কুল ছিল শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি হাই স্কুল হবিগঞ্জ। এই তোমার তোমার সাথে আমরা উদ্ভাসনময় শিক্ষা পরিবার থাকতে পেরে আমরাও গর্বিত। তোমার কাছে তোমার যে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জার্নি সম্পর্কে একটু শুনতে চাইবো। অ্যাকচুয়ালি আমি মেডিকেল প্রিপারেশন একদম শুরু থেকে আমি মেডিকেল ফোকাসড ছিলাম। এন্ড আমি একদম এইচএসসির আগে থেকে বলবো, আমি এইচএসসি লাইফ শুরু করার আগে, এসএসসি পরীক্ষার আগে থেকে আমি মেডিকেলের বই টই, মানে বিভিন্ন বই টই যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে রাখতাম। এন্ড উন্মেষের মেডিট্রিক্স প্র্যাকটিস বুক সবগুলো আমার আগে থেকে ছিল। তারপর আমি শুরু থেকেই মূল বই পড়তাম, তারপর পাশাপাশি মেডিট্রিক্স থেকে এক্সট্রা ইনফো গুলো পড়তাম। হ্যান্ড প্র্যাকটিস বুক গুলো আমি প্র্যাকটিস করেছি। আর উন্মেষের যে কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে মেডিকেল মেডিকেলে কেমন প্রশ্ন আসে সে সম্পর্কে ধারণা গ্রহণ করেছি। তারপর এইচএসসি শুরু হওয়ার সাথে সাথে, এইচএসসির পরে যখন আমি নটরডেম কলেজে চান্স পাই, নটরডেম কলেজে আসার পর আসলে অনেক অনিশ্চয়তায় ছিলাম, অনেক মন ভাঙা ছিল। তখন হঠাৎ করে উন্মেষের মেডিকেমিস্ট্রি প্রতিযোগিতা আয়োজন করা হয়, সেটা ছিল 22 ব্যাচের জন্য এইচএসসি। আমি সেখানে ভাবছি দিয়ে পারবো না, তারপর দিলাম। তারপর দেখি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশন আসছে, তারপর সেখানে একটা স্কলারশিপ পেলাম। এবং তারপর উন্মেষের মেডিকেল কোর্সে ভর্তি হই 22 সালে। তারপর সেখানে উন্মেষের মেডিকেলের প্রি মেডিকেল করি। তারপর 22 সালে এইচএসসির পর থেকে, অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাস থেকে আমি উন্মেষের আহ, যে ফুল কোর্স সেখানে অফলাইনে ক্লাস করতে থাকি। এন্ড তখন আমার কলেজও চলমান ছিল, এবং আমি সব আমার কলেজে সকল ক্লাস করেছি, সকল ল্যাব করেছি। মানে সবগুলোতে ফুল প্রেজেন্ট ছিলাম। আবার উন্মেষের সবগুলা ক্লাস আমি করেছি, এন্ড প্রত্যেকটা ক্লাসে আমি অফলাইনে উন্মেষে করেছি। আর উন্মেষের সকল এক্সাম আমি দিয়েছি। তারপর এইচএসসির তারপর এইচএসসি 22 ব্যাচের কোর্সটা শেষ হয়ে যায় 2023 সালের 10 মার্চ ওনাদের পরীক্ষা হয়। তারপর 2023 সালে আবার আমাদের জন্য কোর্স লঞ্চ করা হয়, সেখানে প্রি মেডিকেলে আমি ভর্তি হই। অ্যান্ড সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি উন্মেষের মেডিকেমিস্ট্রি যে পরীক্ষা হয়েছিল সেখানে আলহামদুলিল্লাহ জাতীয় মেধায় 7ম স্থান অর্জন করেছিলাম। সেক্ষেত্রে আমি একটা উল্লেখযোগ্য অংশ স্কলারশিপ পেয়ে যাই। অ্যান্ড তারপর উন্মেষে আমি ভর্তি হই। আহ, তারপর উন্মেষে আমি আবার প্রি মেডিকেল করি, and তারপর অফলাইনে আফটার এইচএসসি ফুল মেডিকেলে অফলাইনে ক্লাস করি এবং সকল এক্সাম গুলো দিয়েছি। তার মানে তোমার মেডিকেলের যে জার্নিটা এটা শুরু হয়েছিল অনেক দিন আগে। আমার অনেক আগে। যতটুকু মনে পড়ে 2023 ব্যাচ, তুমি 2023 ব্যাচ, 2022 ব্যাচের যে প্রোগ্রামটা ছিল, ওই প্রোগ্রামে আমি তোমাদের এক ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে উইকলি এক্সামে কে কে তোমরা 90 আপ পেয়েছিলে। তো জি ওইখানে ভাই। একটা হাত উঠেছিল, একটা ছেলে, যে ছেলেটার হচ্ছে কলেজ ড্রেস পরা ছিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম তুমি কলেজ ড্রেস কেন পরে আসো, তারপর তুমি বললা যে তুমি 22 ব্যাচের, এবং আমি তাতে খুব অবাক হয়েছিলাম। সেদিন থেকেই তোমার সাথে পরিচয় আমার। তো এরপর থেকে তো আমি তোমাদের রেগুলার ক্লাস নিয়েছি, বা তুমি অন্যান্য ভাইয়াদের কথাও বলতা। তো তার মানে তুমি উন্মেষের এই যে তোমার দীর্ঘ যাত্রা উন্মেষের সাথে, এতে আমরা তোমার সাথে থাকতে পেরে আমরা গর্বিত এবং আমরা আনন্দিত। এবং আমি এটাও বলতে চাই যে তুমি জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছো নরোডেম কলেজের স্টুডেন্ট হিসেবে। এবং আমি নিজে নরোডেমিয়ান হিসেবেও গর্বিত, আমি নিজে উন্মেষিয়ান হিসেবেও গর্বিত, নিজে উন্মেষের টিচার হিসেবেও গর্বিত। এবং তুমি উন্মেষে প্রতিটা পরীক্ষায় অংশগ্রহণ করেছো আমি যতটুকু দেখলাম, এবং কোনো একটা পরীক্ষাও তুমি বাদ দাওনি। তো উন্মেষের পরীক্ষার প্রশ্ন তোমাকে মূল ভর্তি পরীক্ষায় কতটুকু হেল্প করেছে? আমার যখন আমি ভর্তি পরীক্ষায় বসেছি, তখন আমার কাছে যখন প্রশ্নটা এসেছে, আমি মনে হচ্ছিল যে উন্মেষের কোনো পরীক্ষা আমি দিতেছি। একদম ফুল উন্মেষে যেভাবে প্রশ্ন থাকে সেভাবে হুবহু সেম প্রশ্ন, সেম ফন্ট এন্ড সেম যেভাবে লিখতে হয়, যেভাবে বৃত্ত ভরাট করতে হয়, হুবহু সেম ছিল সবকিছু। এন্ড আমার কাছে মনে হচ্ছে আমি উন্মেষের কোনো ক্লাসরুমে পড়েছি। এন্ড আমি যে রুমে পড়েছিলাম সেই রুমের যে অবস্থা ছিল সেটাও উন্মেষের ক্লাসরুমের মতোই ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমি উন্মেষে বসে পরীক্ষা দিচ্ছি। তার মানে আর উন্মেষের পরীক্ষা। প্রশ্নের মানগুলো খুবই ভালো ছিল। আমি উন্মেষের মানে যতগুলা পরীক্ষা দিয়েছি সবগুলাতে আলহামদুলিল্লাহ যেমন মার্ক পেতাম এভারেজে, আমি মূল মেডিকেল ভর্তি পরীক্ষাতেও সেমন মার্কই পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার মানে উন্মেষে পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে মানে নিজের একটা ভয় ভীতি থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, এটা কেটে গিয়েছিল।
এবং তুমি এই কারণেই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মূল পরীক্ষাতে তোমার নিজের সর্বোচ্চটা দিতে পেরেছো, তাই তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের যে পরিবর্তন, যেমন এবছরের প্রশ্নের প্যাটার্ন কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেটা কিন্তু দেখা যায় বিগত বছরগুলোর চাইতে কিছুটা আলাদা। সো এই যে অন্যান্য রাইটারের বই থেকে যে প্রশ্ন আসার একটা প্রবণতা, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে, সো এই ক্ষেত্রে তোমাকে উন্মেষের বিভিন্ন বই, সহায়ক বই যেগুলা ছিল, যেমন মেডিট্রিক্স, তারপর আমাদের যে আপডেট ইনফো, হ্যাঁ, এগুলা তোমাকে কিভাবে হেল্প করেছে? আমার মেডিট্রিক্স এবং প্র্যাকটিস বুক আগে থেকেই পড়া ছিল, যার মাধ্যমে আমি আগে থেকে এক্সট্রা ইনফো সম্পর্কে জানতাম, এবং এক্সট্রা রাইটার যেসব ইনফো আসছিল সেগুলা আমার মানে পরিচিতই ছিল মোটামুটি। অ্যান্ড আমি যেহেতু 22 ব্যাচের সাথে যে কোচিংটা করেছিলাম, সেক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে 22 ব্যাচের সাথে আমি প্রথমে কোচিং করেছি তখন। এইচএসসি 22 ব্যাচের পরীক্ষা হয় 10 মার্চ সম্ভবত। সেই 10 মার্চে আমি 22 ব্যাচের সাথে, ওনাদের সাথে আমি পরীক্ষার হলে সেন্টারে যাই মতিঝিল আইডিয়াল স্কুলে। তারপরে ওনাদের সাথে পরীক্ষা হয় 10টা থেকে 11টা, তারপর আমি বাসায় এসে 11টার সময় প্রশ্ন মানে বের হয়ে এসেছিল, মানে আমরা দেখতে পাচ্ছিলাম। তো তারপর আমি 11টা থেকে 12টা 1 ঘন্টা পরীক্ষা দিই। এন্ড তারপর আমি দেখছিলাম যে আমি 77.75 পাই, মানে ওই 22 সালে। তখন আলহামদুলিল্লাহ আমার একটা এক্সপেকটেশন চলে আসছিল যে ইনশাল্লাহ ঢাকা মেডিকেল হবে কমসে কম, এরপর যে এর চেয়ে যতটুকু ভালো আশা করা যায়। তো তারপর থেকে আসলে বুঝতে পারি, এন্ড ওই বছর কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে চেঞ্জ হয়ে আসছিল। তখন আমি বুঝতে পারছিলাম যে মানে কোচিং এ কতটুকু আমাকে সাহায্য করবে আর আমি নিজে কতটুকু পড়ে সেটা কাভার দিতে হবে। তো এটা আমার জন্য একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ছিল, এবং আমার লাইফ চেঞ্জিং একটা ডিসিশন ছিল উমেশে ফার্স্ট টাইমে কোচিং করা। আচ্ছা, তো তোমার তোমার এই সাফল্যে আমরা অভিনন্দন জানাই। এখন আমাদের যারা জুনিয়র আছে, তোমার যারা জুনিয়র আছে, তাদের প্রতি যদি তুমি কোনো কিছু অ্যাডভাইস করতে চাও, যে যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট বা যারা মেডিকেলে ভর্তি হতে চায়, তাদের প্রিপারেশনটা আসলে কখন থেকে শুরু করা উচিত বলে তুমি মনে করো? পার্সোনালি আমি তো এসএসসি তে থাকতেই মোটামুটি টুকটাক পড়াশোনা শুরু করেছিলাম। তা আমি বলবো তখন আমাদের সময় একটু সময় বেশিও পেয়ে গেছিলাম এসএসসি তে, সেই জন্য হয়তোবা। তা আমি বলবো যে এইচএসসি শুরু থেকেই মেডিকেলে কোন ধরনের প্রশ্ন আসে কোয়েশ্চেন ব্যাংক থেকে, তারপর উমেশের যে মেডিট্রিক্স আছে, প্র্যাকটিস বুক আছে, সবগুলো বই থেকে সাহায্য নিয়ে মানে কিভাবে প্রশ্নটা আসে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। আমি যেমন বুঝতে পেরেছিলাম যে 22 ব্যাচে যখন পরীক্ষা হয়েছিল, ওই প্রশ্ন দেখে বুঝতে পারছিলাম যে যে নতুন প্যানেল আসছে সেই প্যানেলে আপনার পার্থক্য, বৈশিষ্ট্য, উদাহরণ এন্ড লাগানো বোল্ড লাইনগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তো সেই অনুযায়ী আমি যখন এইচএসসি মানে এডমিশনে একদম শেষ পর্যায়ে লাস্ট রিভিশন যেটাকে বলে, তার আগের রিভিশনে আমি শুধুমাত্র ওইগুলোই একটু খুব ভালোভাবে ডিপে পড়ি ওই অংশটা। এন্ড দেখতে পারি যে আমি মূল মেডিকেল ভর্তি পরীক্ষাতে আমি বুঝতে পেরেছিলাম যে ওই যে আমি যে সব জায়গা সিলেক্ট করেছিলাম সেসব জায়গা থেকে প্রশ্ন এসেছে। আর আমি একদম যারা ভবিষ্যতে প্রিপারেশন নিবে মেডিকেলের, আমি তাদেরকে বলবো যে এইচএসসি পরীক্ষার, এইচএসসি যখন লাইফ শুরু করে তখন থেকে মেডিকেল ফোকাস থাকা উচিত যদি তার লক্ষ্য মেডিকেল হয়ে থাকে। আর তাহলে সে অনেক বেশি সুযোগ পাবে, এবং তার যাত্রায় যদি কোনো ধরনের ভুল হয় তাহলে সেই ভুলটা সংশোধনের সুযোগ পাবে। অ্যাডমিশনের যে 3 মাস পাওয়া যায়, সেই 3 মাসে যদি কোনো পরীক্ষার্থী একবার কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে, সেটা থেকে কিন্তু রিকভার করা প্রায় ইম্পসিবল। কিন্তু এইচএসসি শুরু থেকে যদি কোনো শিক্ষার্থী গ্রহণ মানে করতে থাকে, তাহলে যদি কোনো স্টেপ তার ভুলও হয় বা কোনো কিছু পড়তে সে মিসও করে যায়, তাহলে সেটা সে 2 বছরে বা 2.5 বছরে সেটা পুষিয়ে নিতে পারবে। আমি মনে করি যে এইচএসসি শুরু থেকে তার প্রিপারেশন নেওয়া উচিত। এই যে তুমি উন্মেষে 22 ব্যাচ থেকে ক্লাস করেছো, 23 ব্যাচেও ক্লাস করেছো, উন্মেষের ক্লাসগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে? যথেষ্ট। উন্মেষের ক্লাসগুলো অসাধারণ ছিল, এবং আমি সবসময় বলি যে উন্মেষের ক্লাসগুলো বেস্ট ছিল। এন্ড সবগুলো ক্লাস খুবই গোছানো ছিল, যেগুলো আমি অফলাইনে 22 ব্যাচে ছিলাম তখন মানে বুঝতে পারতাম না সব সময় সবকিছু। তো যেগুলো এক্সট্রা সিলেবাস ছিল স্পেশালি, ওইগুলো আমি আগে অনলাইনে করে যেতাম, তারপর অফলাইনে করতাম, তাহলে দেখা যেত যে আমি আলহামদুলিল্লাহ একটা ভালো মার্ক পেতাম সেক্ষেত্রে। আর ক্লাসগুলো খুবই গোছানো ছিল, আমার এক্সট্রা করে আর খুব একটা বেশি পড়তে হয়নি। আমি ক্লাসের সাথে যে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় থাকতো, ওই সময় দেখা যেত আমার একবার পড়া হয়ে যেত, পরে আরেকবার জাস্ট আমি আমি কিন্তু 22 ব্যাচে যখন ছিলাম তখন খুব বেশি পড়ার সুযোগ পাইনি মেডিকেলের জন্য। আমার কলেজ ছিল, কলেজে খুবই অস্বাভাবিক লেভেলে পড়া ছিল, তখন টেস্ট পরীক্ষার মতো ছিল। তো সেই ক্ষেত্রে আমার খুবই কষ্ট হয়েছিল, বাট ওই একটা কষ্ট আমি করতে পেরেছি বলে মনে হয় আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তা তো বটেই, তুমি তো আমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমাদের যে অনলাইন সেবা সেটাও তো নিয়েছিলে, মানে আমাদের ম্যারাথন ক্লাসগুলো তুমি রেগুলার করার ট্রাই করতে। ম্যারাথন জি। ক্লাসগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে? অনেক বেশি হেল্প করেছে ম্যারাথন ক্লাসগুলোতে। পড়াশোনাগুলো খুবই গুছিয়ে থাকতো। অফলাইনে দেখা যেত কি এক একজন এক এক দিন এক এক ভাই আসতেন, মানে অনেক সময়
আমাদের পড়াশোনার মানে আমাদের কাছে পছন্দ লাগতো, একজনের কাছে পছন্দ লাগতো, আরেকজনের কাছে পছন্দ লাগতো না। বাট অনলাইনে যারা ক্লাস নিতেন তারা অনেক বেশি অভিজ্ঞ। প্রায় সবাই আমাদের, আমরা যখন পড়াশোনা শুরু করি আমাদের স্কুল লেভেলে, তার আগ থেকে ওনারা মেডিকেলের জন্য পড়াচ্ছেন। তো সেক্ষেত্রে ওনারা অনেক বেশি অভিজ্ঞ থাকায় আমরা মানে সবাই আসলে বুঝতে পারতাম সবার জন্য কোনটা উপযোগী and সবাই কোনটা পড়তে হবে, কার কোনটা প্রয়োজন, সবগুলা বিষয় বিবেচনা রেখে ভাইরা ক্লাস নিতেন। আচ্ছা, উদ্ভাসন মেশের যারা টিম মেম্বার ভাইয়ারা আছেন এবং যারা টিচাররা আছেন তাদের আন্তরিকতা কতটুকু ছিল তোমার প্রতি? ভাইরা অনেক বেশি আন্তরিক ছিলেন and আমি যখন যেখানে যখন প্রয়োজন হতো আমি উদ্ভাসের ভাইয়াদের কল দিতাম যে ভাইয়া এটা কিভাবে করবো, ওইটা কিভাবে করবো। তারপর পড়াশোনা রিলেটেড ছাড়াও যদি অন্য কোনো কাজ থাকতো আবেদন করার ক্ষেত্রে বা আদার্স কোনো ক্ষেত্রে, আমি সবসময় ভাইয়াদের খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করতাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি একটু আঙ্কেল এবং আন্টিকে একটু ডেকে নিতে চাই তোমার সঙ্গে, সেটা যদি সম্ভব হয়। জি অবশ্যই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল, ছেলেকে এই প্রথম অ্যাপ্রন গায়ে দেখতেছেন এবং আপনি ভবিষ্যৎ একজন ডাক্তারের গর্বিত বাবা হতে যাচ্ছেন। আপনার মুখ থেকে আপনার অনুভূতিটুকু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় আহ, ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, উত্তীর্ণ হয়েছে এবং পাশাপাশি মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে। আসলে হচ্ছে কি, আমার ছেলে মেডিকেলে পড়বে এটা একটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল এই জন্য যে আমার দাদাও একজন ডাক্তার ছিলেন। উনি স্বাস্থ্য বিভাগের একজন আহ, প্রথম কর্মকর্তা অর্থাৎ মহাপরিচালক ছিলেন। তো আমার চাচাও একজন ডাক্তার, তিনি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। সেই হিসাবে আমাদের বাড়ির নামটাও হচ্ছে ডাক্তার বাড়ি। তো সেই সূত্র ধরেই আমার খুব আকাঙ্ক্ষা ছিল যে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম থেকে যদি একজন ডাক্তার হয় তাহলে আমাদের বাড়ির সেই নামটি হয়তো থাকবে। তো মহান আল্লাহ তাআলা এটা কবুল করেছেন এবং আমার ছেলে অক্লান্ত পরিশ্রম করে সেটা অর্জন করতে পেরেছে। এই জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, শুক্রিয়া। আর আমার ছেলেকেও আসলে কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে ফেলছি আর কি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। আন্টির কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইবো যে আন্টি ছেলেকে প্রথম অ্যাপ্রন গায়ে দেখতেছেন, আপনি একজন ডাক্তারের গর্বিত মা হইতে যাচ্ছেন। আপনার থেকে আপনার অনুভূতিটুকু শুনতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আজকে যে মেডিকেল ভর্তি পরীক্ষা দ্বিতীয় হয়েছে, আমি খুব খুশি, আন্তরিকভাবে খুশি হয়েছি। আমরা সবাই খুশি। আর এটা একটা প্রত্যাশা ছিল আমার যে আমার ছেলে ডাক্তার হবে বা ডাক্তারি পড়বে, ভালো রেজাল্ট করবে। সেই স্বপ্নটাই আল্লাহ কবুল করেছেন। আর আজকে প্রিন্ট পড়া দেখে আমার আসলে অত্যন্ত ভালো লাগছে। আমি দোয়া করি মন থেকে যেন আমার ছেলে একজন মানবিক ডাক্তার হয়, ভালো একজন ডাক্তার হয়। আমাদের পক্ষ থেকেও তোহার জন্য অনেক অনেক দোয়া থাকবে। তোহা শুধুমাত্র দেশ বরেণ্য না, যেন একজন বিশ্ব বরেণ্য একজন শ্রেষ্ঠ ডাক্তার হতে পারে। তোহা তুমি যদি সবার উদ্দেশ্যে কোনো কিছু বলে শেষ করতে চাও। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি দেশের এবং দেশের মানুষের সেবা করতে পারি। আমি এবং ভবিষ্যতে একজন নিউরো সায়েন্সে পড়াশোনা করতে চাই। আল্লাহ তাআলা তোমার সেই মনের আকাঙ্ক্ষা পূর্ণ করে নিক, এই দোয়া করে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।